গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ রয়েছে তৃতীয় পর্ব। দুঃসংবাদের সঙ্গে সঙ্গেই অন্তরে কান্নার রোল উঠল। এ কি হরিষে বিষাদ, এ কি বিনা মেঘে বজ্রাঘাত! এমন দুর্ঘটনা আর কবে কার সংসারে ঘটেছে? এত বড় সর্বনাশের কল্পনা দুঃস্বপ্নেও কে কবে করেছে? এই তো এইমাত্র মেয়ে কলাতলায় শিলে দাঁড়িয়ে স্নান করে আইবুড়ো মুচি ভেঙে গায়ে হলুদের দরুন কোরা লাল পাড় শাড়িটুকু পরে চুল বাঁধতে বসেছে। পাড়ার শিল্পী মহিলা ঝাঁক কোণের কেশ রচনায় কে কত নৈপুণ্য দেখাতে পারেন তা নিয়ে আলোচনার অন্তরের দালান মুখর করে তুলেছেন। হঠাৎ বাইরের মহল থেকে আগুনের হোলকার মতো এই সংবাদ এসে ছড়িয়ে পড়ল। পরিণামে দাবানল! অতি বড় অবিশ্বাস্য হলেও এ যে বিশ্বাস না করে উপায় নেই, কারণ সংবাদ এনেছেন আর কেউ নয়, স্বয়ং রামকালী, যার সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ শোষণ করা সম্ভব। নচেত মিথ্যা দুঃসংবাদ রটনা করে বিয়ে ভণ্ডুল করে দিয়ে মজা দেখবে এমন আত্মীয়ের অভাব নেই, কিন্তু ইনি হচ্ছেন রামকালী। কাজেই সংবাদ মিথ্যা হতে পারে এমন আশার কণিকা মাত্রও নেই। না, কোনো আশাই নেই। তাছাড়া কোবরেজ নিজের চোখে দেখে এসেছেন পাত্রের শিওরের সমন। অতএব কোরা শাড়ি জড়ানো বহু কষ্টের সে হতভম্ব মেয়েটাকে ঘিরে প্রবল দাপুটে কান্নার যার রোল উঠেছে, তাতে ভয়ে মেয়েটার নাড়ি ছেড়ে যাবার জোগাড় হচ্ছে। বিয়ের দিন যাত্রা করা বর মৃত্যুরোগ নিয়ে যাত্রা ভঙ্গ করে বাড়ি ফিরে গেলে এবং বিয়ের লগ্ন ভ্রষ্ট হলে এমনকি সর্বনাশ সংঘটিত হতে পারে, সেটা বেচারার বুদ্ধির অগম্য। অনিষ্ট যদি কিছু হয়, সে নয়, তার ঠাকুরদার হবে। তার কি? কিন্তু তার কি, সে কথা সে কিছু না বুঝলেও মহিলার দল তাকে ধরে নাড়া দিয়ে দিয়ে তার স্বরে চেঁচিয়ে চলেছেন। ওরে পটলি, তোর কপালে এমন ছাই পড়া ছিল, এ কথা তো কেউ কখনো চিনতে করিনি রে। ওরে লগ্ন ভ্রেষ্ট মেয়ে, গলায় নিয়ে আমরা কি করব রে? ওরে এর চাইতে তোকেই কেন সমনে ধরল না রে? সে যে এর থেকে ছিল ভালো। ওরা লুটুপুটি করতে থাকেন আর পটুলি কাঠ হয়ে বসে থাকে। বসে বসে শুধু এইটুকু বিচার করতে পারে সে যে এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না যদি পটলি রাতারাতি ওলা উঠো হয়ে মরত। ওদিকে চণ্ডী মণ্ডপে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের মাথায় হাত দিয়ে পাথরের পুতুলের মতো বসে আছেন, আর সেই পুতুলের মস্তিষ্কের কোষে কোষে ধ্বনিত হচ্ছে, এ কি করলে ভগবান, এ কি করলে ভগবান! রামকালী চলে যাওয়ার পর থেকে লক্ষ্মীকান্ত আরেকটি কথাও বলেননি। অপর কেউ তাকে সম্বোধন করতে সাহস পায়নি। ওদিকে বড় ছেলে শ্যামকান্ত বিশুষ্ক মুখে ঘাটের ধারে শিবতলায় গিয়ে বসে আছে চুপচাপ। বাপের দিকে যাবার সাহস তার নেই। তার জামাই হচ্ছে বটে, কিন্তু বয়সটার তার কি, এখনও তো 30-এর নিচে। বাপকে যে জমের মতো ভয় করে। পটলের মা বেহুলাও মুখ লুকিয়েছে ভাড়ার ঘোরের কোণে। নিজেকে তার সবচেয়ে অপরাধিনী মনে হচ্ছে। নিশ্চয়ই মহাপাপিষ্ঠা সে, নইলে তার মেয়ের বিয়ের ব্যাপারেই এত বড় দুর্লক্ষণ দুর্ঘটনা। সকলেই ফিসফাস বলা বলি করছে মেয়ে নাকি তার আস্ত রাক্ষসী, তাই বাসায় না উঠতেই স্বামীটার মাথা কড়মড়িয়ে চিবিয়ে খেল। থাকুক এখন বেহুলা চিরজন্ম ওই দপাড়া সর্বনাশী মেয়ের গলায় গেথে। জাত ধর্ম কুল সবই গেল, রইল শুধু আমরণ জম যন্ত্রণা। হ্যাঁ, বিয়ের রাতে বর বিভ্রাট কি আর হয় না? ছাদনাতলা থেকেও বর উঠে যেতে দেখেছে অনেকে, কিন্তু সেসব অন্য কারণে। হয়তো 15 টাকা ঠিক সময়ে হাজির করতে না পারার জন্য বচসার ফলে, নয়তোবা কোনো হিতৈষীর দ্বারা কোনো পক্ষের কুলের ঘাটতির কথা প্রকাশ হয়ে পড়ায়, অথবা কন্যাপক্ষের কনেকে বদলে ফেলে কালো কুষ্টি কোণে গছিয়ে দেবার চেষ্টার ফলে। বচসা থেকে হাতাহাতি মারামারি হতে হতে বরপক্ষ রেগে টেগে বর উঠিয়ে নিয়ে যায়, কিন্তু তখনই তার পারাপারও হয়ে যায়। কারণ লগ্নভ্রষ্ট হয়ে গেলেই মেয়ে চিরকালের মতো আধা বিধবা হয়ে বাপের ঘরে বসে থাকবে, এই আক্ষেপে পাড়ার কেউ না কেউ করুণা পরবশ হয়ে কোমর বেঁধে লেগে গিয়ে রাতারাতি অন্য পাত্র জোগাড় করে আনেন। অতএব ভদ্রলোকের জাতমান রক্ষা পায়। কিন্তু এ যে একেবারে বিপরীত কাজ। এ যে সদ্য রাক্ষসী কন্যা। এ হেন প্রতিঘাতিনী মেয়ের জন্য আপনার ছেলেকে ধরে দেবে এমন মহানুভব ত্রিজগতে কে আছে? না, বেহুলার এই মেয়ের জন্য রাতারাতি পাত্র সংগ্রহ হওয়ার আশা দুরাশা। রামকালী কোবরেজ অবশ্য একটু নাকি আশ্বাস দিয়ে গেছেন, চেষ্টা দেখছি বলে।
কিন্তু বোঝাই তো যাচ্ছে সেটা সম্পূর্ণ শ্লোক বাক্য। এত বড় দুঃসংবাদটা বাড়ি বয়ে এসে নিয়ে গেলেন, মুখটা একটু হেঁট হলো তো, তাই একটা অলিক স্তোক নিয়ে পালিয়ে গেলেন। বেহুলা বোকা হতে পারে, কিন্তু একটু বুদ্ধি ধরে। হায় মা ভগবতী, পটলি যে এত বড় অপয়া মেয়ে, এ কথা তো কোনোদিন বুঝতে দাওনি। ফুলের মতো দেখতে মেয়ে, বাড়ির প্রথমা সন্তান, সকলের আদরের আদরিনী, আগানে বাগানে হেসে খেলে বেরিয়েছে এতদিন। ইদানিং সম্প্রতি ডাগরটি হয়েছে বলে যা বাড়ির মধ্যে আটক ছিল। তা যেমন সুন্দরী তেমনি হাস্যবদনী। কে বলতে পেরেছে এই মেয়ে সর্বনাশী রাক্ষসী? শ্বশুর ঠাকুর তো বলেন পটলিন নাকি দেবগণ। তবে দেবগণ কন্যে রাক্ষসগণের কপাল পেল কি করে? আর শুধুই কি আজ? ও মেয়ে যদি ঘরে থাকে, সংসার তো ছাড়খাড়ে যাবে। মান্দার পিসি তো স্পষ্টই বলেন সে কথা। কে নেবে মা ও মেয়েকে? কার বাসনা হবে সংসারটা ছাড়ে গোল্লাই দেই? ও চিরটা কাল এই দপরা হয়ে পড়ে থাকবে, আর ঠাকুরদার সংসারটা চিবিয়ে চিবিয়ে খাবে, এই আর কি। বেহুলা ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, হে মা ওলাই বিবি, হে মা শেতলা, পটলিকে তোমরা নেও, ওরা যেন এই ভিটিরে তেরার তীরে না পোহায়। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে থাকে বেহুলা। কাঁদছে সবাই, বাড়ির গিন্নি থেকে শুরু করে বিচুলি কাটুনি মাগদি মাগিটা পর্যন্ত। পরের দুঃখে কাঁদবার এত বড় সুযোগ জীবনে কবার আসে? কাঁদছে না শুধু পটলি, যে হচ্ছে এই বিবাহ বিভ্রাট নাটকের প্রধান নায়িকা। সে শুধু অনেকক্ষণ কাঠ হয়ে বসে থেকে সবে এইমাত্র ভাবতে শুরু করেছে, বিয়েটাই যদি না হয় তাহলে এখনও পটলিকে উপসী রেখেছে কেন এরা? কেন কেউ একবারও বলছে না, ওরে তোরা তবে এখন পটলিকে দুটো মতিচুর দে, দে দো মনটা দিয়ে জল খেতে দে। পটলির বুক থেকে পেট অবধি যেন মাঠের ধুলোর মতো শুকনো লাগছে, কিন্তু পটলির মুখে বুকে ধুলো বেটে যাচ্ছে। এ তুচ্ছ খবরটুকু ভাবতে বসবার সময় কার আছে? বরং পটলির উপর রাগে ঘৃণায় রিরি করছে সবাই। শ্যামকান্ত বার 2-3 পুকুর পাড়ের দিক থেকে এসে উকি মেরে বাবাকে দেখে গেছে, এবং যতবারই দেখেছে বাবা তামাক খাচ্ছেন না, বাবার হাতে হুঁকো নেই, ততবারই তার প্রাণটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু সাহস করে তামাক সেজে এনে সামনে ধরে দেবে, এতে বুকের বল নেই। অপেক্ষা শুধু পাড়ার কোন বিজ্ঞ ব্যক্তি এসে পড়েন, হয়তো তেমন কেউ এলে লক্ষ্মীকান্তের মৌন ভঙ্গ হবে। নিজের যত বড় বিপত্তিই হোক, মানের মান অবশ্যই রাখবেন লক্ষ্মীকান্ত। কিন্তু পানা ভদ্রলোকদের আর আসতে বাকি আছে কার? তারা তো সবাই একে একে এসে গেছেন। বেলা পড়ে গেল, অর্থাৎ সর্বনাশের সময় ঘনিয়ে এলো। এ হেন সময় শ্যামকান্তর প্রার্থনা পূর্ণ হলো। এলেন রাখহরি ঘোষাল, রীতিমতো বয়স্ক ব্যক্তি, অপেক্ষাকৃত দূরের পাল্লায় থাকেন, তাই এতক্ষণে এসে উঠতে পারেননি। তিনি এসে নীরবে খড়ম খুলে ফরাসে উঠে বসলেন। ট্যাগ থেকে শামুকের খোলের নস্যদানি বার করে দুটিপ নিলেন, তারপর ধীরে সুস্থে বললেন, ব্যাপার তো সবই শুনলাম লক্ষ্মীকান্ত, কিন্তু তুমি এভাবে মৎস্যভঙ্গ হয়ে বসে থাকলে তো চলবে না। লক্ষ্মীকান্ত বারুজ্যে বয়সের সম্মান রাখতে জানলেও ঘোষাল ব্রাহ্মণের পায়ের ধুলো তো আর নেবেন না, তাই মাথাটা একটু নিচু ভাব করে ক্লান্ত স্বরে নেপথ্যের দিকে গলা বাড়িয়ে বলেন, ওরে কে আছিস? ঘোষাল মশাইকে তামাক দিয়ে যা। থাক থাক, ব্যস্ত হতে হবে না। রাখহরি ঘোষাল বলেন, সন্ধ্যা তো আগত প্রায়, এখন কি করবে স্থির করলে? স্থির আর আমি কি করব ঘোষাল মশাই? লক্ষ্মীকান্ত হতাশভাবে বলেন, স্বয়ং যজ্ঞেশ্বরী যে যজ্ঞ পণ্ড করতে বসলেন। তা বলে তো ভেঙে পড়লে চলবে না লক্ষ্মীকান্ত, কোমর বাঁধতে হবে। কন্যাকে নির্দিষ্ট লগ্নে পাত্রস্থ করতেই হবে। লগ্ন কখন? মধ্যরাত্রের পর। উত্তম কথা, সব কিছু পাচ্ছ তুমি। আমি বলি কি, তুমি আমার সঙ্গে একবার দয়ালের ওখানে চলো। দয়াল? দয়াল মুখুজ্জে? হ্যাঁ, দেখো যদি হাতে পায়ে ধরে রাজি করাতে পারো। এমনিতে তো কালী বিলম্ব হয়ে গেছে। লক্ষ্মীকান্ত বিস্মিত দৃষ্ট মেলে বলেন, মুখুজ্জে মশাইয়ের কাছে কার আশায় যাব ঠিক বুঝতে পারছি না তো ঘোষাল মশাই। কার আশায় আবার লক্ষ্মীকান্ত? তুমি নেহাত শিশু সাচ্ছ দেখছি, মুখুজ্জের আশাতেই যাবে, নইলে রাতারাতি আর তোমার স্বঘর পাত্র পাচ্ছ কোথায়? লক্ষ্মীকান্ত কাতর মুখে বললেন, মুখুজ্জে মশাইয়ের সঙ্গে পাটলির বিয়ে? পটলিকে আপনি দেখেছেন ঘোষাল মশাই? দেখেছি বই কি। রাখরে একটু রসিক হাসি হাসেন, নাতনিকে তোমার দেখলে ওর নাম গিয়ে মুনির মন টলে,
ঘরে মিললে আমি এই বয়সে টোপর মাথায় নিতে চাইতাম। মুখুজ্জিও তোমার গিয়ে, বয়স হলে কি হয়, রসিক ব্যক্তি। সেদিনও পথে পটলিকে দেখে বলছিল। রাখরে একটু থামেন। লক্ষ্মীকান্ত কিঞ্চিত বিরক্তভাবে বললেন, কি বলছিলেন? আহা, দুঃস্ব কিছু নয়, তামাশা করে বলছিল। বালুজ্যের নাতনিটিকে দেখলে ইচ্ছে হয় আমার তৃতীয় পক্ষটিকে ত্যাগ করে ফেলে ফের ছাদনাতলায় গিয়ে দাঁড়াই। লক্ষ্মীকান্ত এবার ঘোরতর বিরক্ত সুরে বলেন, এ প্রসঙ্গ ত্যাগ করুন ঘোষাল মশাই। বটে। ও। রাখরের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। বুঝতে পারিনি কলি পূর্ণ হতে এখনো কিছু বিলম্ব আছে ভেবেছিলাম। যাক, শিক্ষা হয়ে গেল। আজ যাই করি কারোর হিত করবার চেষ্টা করব না। লক্ষ্মীকান্ত এবার ত্রস্ত কাতরতায় বলে ওঠেন, আপনি অযথা কুপিত হবেন না গোসাল মশাই। আমার অবস্থাটা বিবেচনা করুন। মুখুজ্জে মশাই আমার চাইতে প্রায় 4-5 বৎসরে বয়োধিক, তাছাড়া হাঁপানি রোগগ্রস্ত। হাঁপানিটা জমরোগ নয় লক্ষ্মীকান্ত, রাখরি সতেজ বলেন। আয়ুর্বেদ মতে ওটা হচ্ছে জিওজ ব্যাধি। তাছাড়া বয়সের কথা যা বলছো ওটা কোনো কথাই নয়। পুরুষের আমার বয়স, বরং মুখুজ্জের আর দুটি পত্নীর ভাগ্য প্রভাবে তোমার এই অলক্ষণা পুত্রটির বৈধব্য যোগ্য খণ্ডন হয়েও যেতে পারে। কিন্তু ঘোষাল মশাই। থাক, কিন্তুতে আর কাজ কি লক্ষ্মীকান্ত? তবে এটা জেনেও নিজেকে সমাজের শিরোমণি ভেবে যতই তুমি নির্ভয় থাকো, এরপর অর্থাৎ তোমার এই পত্রিকে নির্দিষ্ট লগ্নে পাত্রস্থ করতে না পারলে সৎ ব্রাহ্মণীরা তোমার গৃহে জলগ্রহণ করবেন কিনা সন্দেহ। এই দুঃসময়ে অপকাণ্ড একটা ছুরির বুড়ো বর যুব বরের ভাবনা তুমি ভাবতে বসছো। কোন মর্যাদা, ধর্ম, সংস্কার, জাতি, মান এসব বিস্তৃত হচ্ছ, এ এক তাজ্জব ঘটনা। ঘোষাল মশাই, আপনি আমায় মার্জনা করুন, বরং পটলেকে নিয়ে আমি কাশিবাসী হব। তা হবে বই কি। রাখরে একটু বিশ্বাসী হেসে বলেন, বেমালিক সুন্দরী যুবতীর পক্ষে কাশীর মতো উপযুক্ত স্থান আর কোথায় আছে? নাতনি হতে কাশীবাসীর সংস্থানটাও তোমার হয়ে যাবে লক্ষ্মীকান্ত। ঘোষাল মশাই। লক্ষ্মীকান্ত বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে বলেন, আপনি আমার গুরুজন তুল্য, তাই এ যাত্রা রক্ষা পেয়ে গেলেন। নচেত নচেত কি করতে লক্ষ্মীকান্ত? বিদ্রুপ হাসে কুচকে রাখরে বলে ওঠেন, নচেত কি মারতেন নাকি? শোধ নেবার দিন এসেছে, শোধ নিমেন বৈকি ঘোষাল। ঘোষাল বামুনদের প্রতি লক্ষ্মীকান্ত বালুজ্যের অন্তঃসলীলা তাচ্ছিল্য ভাবটা তো আর অবিদিত নেই রাখরির। যতই বিনয়ের ভাব দেখাক বালুজ্যে, ওর চোখের দৃষ্টিতেই সেই উচ্চ নিচ ভাবটা ধরা পড়ে যায়। আজ সেই প্রতিশোধ নেবার সময় এসেছে। ছাড়বেন কেন রাখরি? ঘোষাল মশাই, আমাকে রেহাই দিন। 2 হাত জোর করে লক্ষ্মীকান্ত বলেন, ভগবান যদি আমার জাতি ধর্ম রক্ষা করতে ইচ্ছুক থাকেন, লগ্নের আগেই উপযুক্ত পাত্র পেয়ে যাব। নচেত মনে করব। লগ্নের আগে উপযুক্ত পাত্র? রাখরে আর একবার বিদ্রুপ হাসিয়ে মুখ বাঁকিয়ে বলেন, পাত্রটিকে বোধহয় স্বয়ং তিনি বৈকুণ্ঠ থেকে পাঠিয়ে দেবেন। লক্ষ্মীকান্ত কি একটা উত্তর দিতে উদ্যত হচ্ছিলেন, সহসা শ্যামকান্ত নিজের স্বভাব বিরুদ্ধ উত্তেজনায় ছুটে এসে বলে, বাবা, কবরেজ চাটুর্যে মশাই এসেছেন ঘোড়ায় চেপে, পিছনে কাকে যেন নিয়ে। নারায়ণ? লক্ষ্মীকান্ত উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়েন। আসর সাজানো বড়া শুনে বসবার সময় আর ছিল না। হুড়মুড়িয়ে একেবারে কলতলায় খেউড়ি করিয়ে স্নান করিয়ে নিয়ে সোজা নিয়ে যেতে হবে সম্প্রদানে পিড়িতে। সেই পিড়িতেই ধান দুর্ব আর আংটি নিয়ে পাকা দেখা অনুষ্ঠানের প্রথাটা পালন করে নিতে হবে। অবশ্যই সারা দিনে অন্তত 5-6 চর্বচস্য করে খেয়েছে রাসু, কিন্তু কি আর করা যাবে? এরকম আকস্মিক ব্যাপারে ওসব মানার উপায় কোথায়? বলে, কত মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে, ওর ছুরি তোর বিয়ে করে। এই তো লক্ষ্মীকান্তরই এক জ্ঞাতি ভাইপোর মেয়ের বিয়ে হলো সেবার ঘুমন্ত মেয়েটাকে মাঝরাতে টেনে তুলে। গ্রামের আর কার বাড়িতে বর এসেছিল বিয়ে করতে, তারপর যা হয়, কোথা থেকে যেন উঠে পড়ল কন্যেপক্ষের কুলের খোঁটা, তা থেকে বৎসা অপমান, পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া। যাক সে কথা, মূল কথা হচ্ছে আকস্মিকের ক্ষেত্রে চর্বচস্য খেয়েও বিয়ের পিড়িতে বসা যায়। কথা হচ্ছে এখন রাসুকে নিয়ে। রাসুর অবস্থাটা কি? সে কি এখন খুব একটা অন্তর্দ্বন্দ্বে পীড়িত হচ্ছে? তীব্র একটা যন্ত্রণা, ভয়ঙ্কর একটা অনুতাপ, প্রবল একটা মানসিক বিদ্রোহের আলোড়ন রাসুকে ছিন্ন ভিন্ন করেছিল। বলা নেই কওয়া নেই, হঠাৎ এই চিলের মতো ছো মেরে উড়িয়ে ঘোড়া ছুটিয়ে এনে
আরও একটা সাত পাকের বন্ধনে বন্দি করে ফেলবার চক্রান্তে কাকার ওপর কি রাগে ক্ষিপ্ত হয়ে উঠেছিল রাসু? না, রাসুর মুখ দেখে তা মনে হচ্ছে না। বলির পাঁঠার অবস্থা ঘটলেও ভয়ে বলির পাঁঠার মতো কাঁপছিলও না রাসু। শুধু কেমন একটা ভাবশূন্য ফ্যালে মুখে নিজের নির্দেশিত ভূমিকা পালন করে চলছিল সে। হ্যাঁ, এই আকস্মিকতার আঘাতে বেচারা রাসু শুধু মুখটাই নয়, মনটাও কেমন ভাবশূন্য ফ্যালে হয়ে গিয়েছে। সেখানে সুখ দুঃখ, ভালো মন্দ, দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুরই সাড়া নেই। সে মনে ধাক্কা লাগলো স্ত্রী আচারের সময়। সে ধাক্কার খানিকটা সার ফিরল। সে সারে মনের মধ্যে একটা ভয়ানক কষ্ট বোধ করতে লাগলো রাসু। সাত এওতে মিলে যখন মাথায় করে স্ত্রী, কুলো, বরণডালা, আইহারি, চিতের কাঠি, ধূত্র ফলের প্রদীপ, সাজানো থালা ইত্যাদি নিয়ে বরকনেকে প্রদক্ষিণ করছিল, ধাক্কাটা লাগলো ঠিক তখন। ওদের অবশ্য একগোলা করে ঘোমটা, কিন্তু তার মধ্যে আদল বলে একটা কথা আছে। যে বউটির মাথায় বরণডোলা, আর আদলটা ঠিক সারদার মতন, যদিও দিনের বেলা হঠাৎ সারদার মুখটা দেখলে রাসু ঠিক চিনতে পারবে কিনা সন্দেহ, তবু আদলটা চেনে। ওই রকম বেগুনি রঙের জমকালো একখানা চেলিও যেন সারদাকে মাঝে মাঝে পড়তে দেখেছে রাসু। পাড়ার কারোর বিয়ে টিয়েতে কি সিংহবাহিনীর অঞ্জলি দেবার সময় দেখেছে, অবশ্য নিতান্ত দূর থেকে, আর ভালো করে তাকাবার সাহসও হয়নি। কারণ রাত দুপুরের আগে সমস্ত বাড়ি নিশুতি না হওয়া পর্যন্ত কাছাকাছি আসবার উপায় কোথায়? আর তখন তো সারদা সাজসজ্জা গহনাগাটির ভারমুক্ত। তাছাড়া সারদা ঘরে ঢুকে কোণের প্রদীপটা দেয় নিভিয়ে, বলে কে কমনি থেকে দেখে ফেলে যদি। অবশ্য দেখবার পথ বলতে কিছুই নেই। রামকালী চাটুর্যের বাড়ির দরজা কপাট তো আর পাড়া পাঁচজনের মতো আম কাঠের নয় যে ফাটা ফুটো থাকবে। মজবুত কাঁঠাল কাঠের লোহার পাতমারা দরজা। দরজার কড়া ছেকলগুলোই বোধ করে ওজনে দুপাঁচের। আর জানলা, সে তো জানলা নয়, গবক্ষ। মানুষের মাথা ছাড়ানো উঁচুতে ছোট ছোট খুপড়ি জানলা, সেখানে আর কে চোখ ফেলবে? তবু সাবধানে মার নেই। গ্রীষ্মকালে অবশ্য পুরুষরা এরকম চাপা ঘরে শুতে পারেন না। তাদের জন্য চণ্ডী মণ্ডপে কিংবা ছাদে শীতলপাটি বিছিয়ে রাখা হয় ভিজে গামছা দিয়ে মুছে মুছে। সেখানে তাকিয়া যায়, হাত পাখা যায়, গাঢ় গামছা যায়, বই নিয়ে যায় রাখাল ছেলেটা কি মানুষটা। কর্তাদের অসুবিধে নেই। প্রাণ যায় বাড়ির মহিলাদের আর নববিবাহিতা যুবকদের। তারা প্রাণ ধরে বাড়িতে শুতে যেতে পারে না, অথচ ভেতর বাড়ি ঘরের ভেতরে গুমোটো প্রাণান্তর। তবে সারদার মতো বউ হলে আলাদা। সারদাই গ্রীষ্মকালে সারা রাত্রির পাখা ভিজিয়ে বাতাস করে রাসুকে। প্রাণের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল রাসুর। গতকাল রাত্রেও সারদা সেই পতি সেবার ব্যতিক্রম করেনি। রাসু মায়া করে বারবার বারণ করেছিল বলে কচি ছেলেটার গরমে ছুতো করে নেড়েছে সারদা। আর সবচেয়ে মারাত্মক কথা যেটা মনে করে, হঠাৎ বুকটা এমন মুচড়ে মুচড়ে উঠেছে রাসুর। মাত্র কাল রাত্রিরেই সারদা তাকে ভয়ানক একটা সত্যবদ্ধ করিয়ে নিয়েছিল। বাতাস দিতে বারণ করার কথায় চুপি হেসে বলেছিল সারদা, এত মায়া, এ মায়ের পরিচয় প্রকাশ করতে পারবে চিরকাল? রাসু ঠিক বুঝতে পারেনি। একটু অবাক হাসি হেসে বলেছিল, চিরকাল কি গরম থাকবে? আহা, তা বলছি নে, বলছি। রাসুর বুকের একেবারে কাছে সরে এসে সারদা বলেছিল, সতীন জেলার কথা বলছি, তখন কি আর মায়া করবে? বলবে, আহা, ওর সতীনে বড় ভয়। রাসু যতটা নিঃশব্দে সম্ভব হেসে উঠেছিল। হেসে বলছিল, হঠাৎ দিবাস্বপ্ন দেখছো নাকি? সতীন জ্বালা আবার কে দিলে তোমায়? দেয়নি দিতে কতক্ষণ? অনেকক্ষণ। আমার অমন দু চারটে বউ ভালো লাগে না, দরকারও নেই। সারদা তবু জেরা ছাড়েনি। আর আমি বুড়ো হয়ে গেলে তখন তো দরকার হবে। রাসু ভারী কৌতুক অভিনয় করছিল, আবার হেসে ফেলে বলেছিল, এ যে দেখি হাওয়ার সঙ্গে মনান্তর। তুমি বুড়ো হয়ে যাবে আর আমি বুঝি জোয়ান থাকবো? আহা, পুরুষ ছেলে কি আর অত সহজে বুড়ো হয়? তাছাড়া ঠাকুরের জ্যৈষ্ঠ ছেলে, দেখতে সুন্দর, এত পয়সাওয়ালা মানুষ তোমরা, কত ভালো ভালো সম্বন্ধ আসবে তোমার, তখন কি আর আমার কথা? হঠাৎ আবেগে কেঁদে ফেলেছিল সারদা। অজ্ঞতায় নিবিড় করে কাছে টেনে নিয়ে বউকে আদর সুহাগ করে ভোলাতে হয়েছে রাসুকে। বলতে হয়েছে, সাধে কি আর বলেছি হাওয়ার সঙ্গে মনান্তর? কোথায় সতীন তার ঠিক নেই, কাঁদতে বসলো। ওসব ভয় করো না। আরও অনেক বাক্য বিনিময়ের পর পতিব্রতা সারদা স্বামীকে আশ্বাস দিয়েছিল, তা বলে তোমাকে আমি সত্যবন্তী করে রাখছি নে যে আমি মরে গেলেও ফেরবে করতে পারবে না। আমি মরে তুমি একটা কোনো 100টা বিয়ে করো,
কিন্তু আমি বেঁচে থাকতে নয়। নয় নয় নয়, হলো তো। ৩ সত্যি করেছিল রাসু, মাত্র গত রাত্রে। আর আজ সেই রাসু এই টোপর চেলি পরে কলাতলা দাঁড়িয়ে আছে। এই মাত্র যে গিন্নি মানুষটা বরণ করেছিল সে বলে উঠেছে, কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বাঁধলাম, হাতে দিলাম মাকু, একবার ভ্যা করো তো বাপু। একটা মানুষকে কতবার কেনা যায়, বাঁধা জিনিসটাকে আর কিভাবে বাঁধা যায়? হায় ভগবান, রাসুকে এমন বিড়ম্বনায় ফেলে কি সুখ হলো তোমার? আহা, রাসু যদি সঠিক জানতো আজকে গায়ে না থাকতো। রুগী দিদিমাকে দেখতে এমন তো মাঝে মাঝে গা ছেড়ে ভিন গায়ে যায় রাসু। আজই যদি তাই হতো, যদি দিদিমা বুড়ি ঢেসে গিয়ে ওখানেই আজ আটকে ফেলতো রাসুকে, যদি ঠিক এই সময় জ্ঞাতি গোত্তর কেউ মরে গিয়ে অশৌচ ঘটিয়ে রাখতো রাসুদের, যদি রাসুরও এদের সেই বরটার মতো আচমকে একটা শক্ত অসুখ করে বসতো, তেমন কোনো কিছু ঘটলে তো আর বিয়ে হতে পারতো না। কন্যা দায়গ্রস্ত বিপন্ন ভদ্রলোকের বিপদের কথা মনের কোণেও আসে না রাসুর। মোরক চুলোয় যা করা, রাসুর এ কি বিপদ হলো? এ যদি কাকা রামকালী না হয়ে বাধা কুঞ্জ বিহারী হতো, বাবা যদি বলতো, ভদ্রলোকের বিপদ উপস্থিত রাসু, দ্বিধাদ্বন্দ্বের সময় আর নেই, চল ওঠ, তাহলেও হয়তো বা রাসু খানিক মাথা চুলকোতে বসত। কিন্তু এ হচ্ছে যার নাম মেজো কাকা, যার হুকুমের ওপর আর কথা চলে না। অনেক যদি শেষে অবশেষে হতাশাচিত্ত রাসু এ কথাও ভাবল, আর কিছু না হোক, যদি গত রাত্রে রাসু গ্রীষ্মের কারণে বাড়িতে শুতে যেত, তাহলে তো ওই সত্যবন্দির দায়ে পড়তে হতো না তাকে। এরপর কি আর জন্মে কোনোদিন কোনো ব্যাপারে রাসুকে বিশ্বাস করতে পারবে সারদা? বিশ্বাস করতে পারবে এক্ষেত্রে রাসু বেচারাও সারদার মতো নিরুপায়? কোনো হাত ছিল না তার? না, বিশ্বাস করবে না সারদা, বলবে, বোঝা গেছে বোঝা গেছে, ব্যাটা ছেলেদের আবার মন মায়া, ব্যাটা ছেলের আবার ৩ সত্যি। কিন্তু কথায় কি আর কখনো কইবে সারদা? হয়তো জীবনে আর কথা কইবে না রাসুর সঙ্গে, নয়তো দুঃখে অভিমানে মনের ঘেন্নায়। হঠাৎ রাসুর মনুষ্যচক্ষে বিশালকায় চাটুর্য পুকুরের কাকুচক্ষু জলটার দৃশ্য ভেসে ওঠে। মনের ঘেন্নায় আজ রাত্রিরেই সারদা কিছু একটা করে বসবে না তো? বুকের ভেতরটা কে যেন খুঁচিয়ে খুঁচিয়ে চিড়ে চিড়ে নুন দিচ্ছে। রাসু বুঝি আজ চুপ করে থাকতে পারবে না, বুঝি হাউমাউ করে চেঁচিয়ে উঠবে। না, চেঁচিয়ে ওঠেনি রাসু, তবে মুখের চেহারা দেখে কন্যাপক্ষের কে একজন বলে উঠল, বাবাজির কি শরীর অসুস্থ বোধ করছে? আবার বিয়ের বরের শরীর অসুস্থ? লক্ষ্মীকান্ত একবার এই হিতৈষী সাজা দুর্মুখটার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, ওরে কে আছিস, আর একখানা হাত পাখা নিয়ে আইতে কি, নতুন নাচ জামাইয়ের মাথার দিকে বাতাসটি একটু জোরে জোরে দে। জোর জোর বাতাসে মুখের চেহারাটা রাসুর সত্যি একটু ভালো দেখালো। আর না দেখালেই বা কি, ততক্ষণে তো বিয়ের সাঙ্গ হয়ে গেছে। বর কনেকে লক্ষ্মীর ঘরে প্রণাম করিয়ে বাসর বসাতে নিয়ে যাচ্ছে সবাই ধরে ধরে, পায়ের গোড়ায় ঘটি ঘটির জল ঢালতে ঢালতে। সেখানে আবারও তো সেই সেবারের মতন উপদ্রব হবে। সারদার বাপের বাড়ি সেই সব মেয়ে মানুষদের বাক্যি আর বাচালতা মনে করলে রাসুর এখনও হৃৎকম্পন হয়। আবার তেমনই ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি গিয়ে দাঁড়াতে হচ্ছে এখন রাসুকে, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ নিরস্ত্র। হঠাৎ রাসু দার্শনিকের মতো নিজের ব্যক্তিগত দুঃখ জ্বালা ভুলে একটা বিরাট দর্শনের সত্য আবিষ্কার করে বসে। মানুষ কি অদ্ভুত নির্বোধ জীব! এই কুশ্রী কদর্য তাকে ইচ্ছে করে জীবনে বারবার সেধে নিয়ে আসে, বারবার নিচেকে কানা করিতে বিকোয়। পরদিন সকালে এখানে বোধছত্র আঁকা হচ্ছিল। ইচ্ছেই শখে বিয়ের মতো নিখুঁত করে বাহার করে না হোক, নিয়ম পাল্টা তো বজায় রাখতে হবে। আর এত বড় উঠোনটায় যেমন তেমন করে একটু আলপনা ঠেকাতেও ১ সের ৫ পো চাল না ভিজলে চলবে না। তা সেই ৫ পো চালই ভিজিয়ে দিয়েছিলেন রামকালীর খুড়ি নন্দরানী। রামকালীর নিজের খুড়ি নয়, জেঠতুতো খুড়ি। সংসারে যত কিছুর নিয়ম লক্ষণ নিতকিতের কাজের ভার নন্দরানীর আর কুঞ্জুর বইয়ের ওপর, কারণ ওরা দুজনই হচ্ছে একেবারে অখণ্ড প্রয়াতি। কুঞ্জুর বইয়ের তো ৭টি ছেলে মেয়ে সেটের কোলে খোশ মেজাজে বাহাল তবিয়তে টিকে আছে। নন্দরানীর অবশ্য মাত্র ২-৩টেই। সে যাক, বিয়ের ব্যাপারে নিয়ম পালার কাজের সব কিছুই যখন নন্দরানীর দখলে, তখন এক্ষেত্রে বা তার ব্যতিক্রম হবে কেন? কাজেই রাসুর এই বিয়েটাকে মনে মনে যতই অসমর্থন করুন নন্দরানী, পুরো ৫ পো আতপ চালে ভিজিয়ে দিয়েছিলেন তিনি উঠোনে বোধছত্ব রাখতে।
দুধে আলতা প্রকাণ্ড পাথর বসিয়ে তাকে কেন্দ্র করে আর ঘিরে ঘিরে দ্রুত হস্তে ফুল লতা শাক পদ্ম এঁকে চলেছিলেন নন্দরানী। সাঙ্গ হতে কিছু কিঞ্চিত দেরি আছে এখনো। সহসা রাখাল ছোড়া ঘর্মাক্ত কোলে বরে ছুটতে ছুটতে এসে উঠোনের দরজায় দাঁড়িয়ে আকর্ণ বিস্তৃত হাস্যে জানান দিল, বরকনে এলো গো, আমি ওই দিঘির পাড় থেকে দেখতে পেয়ে ছুটে ছুটে বলতে এনু। তা তো এলো। নন্দরানী বিপন্ন মুখে এদিক ওদিক তাকিয়ে ঈষৎ উচ্চকণ্ঠে বলে ওঠেন, দিদি, বরকনে এসে পড়ল শুনছি। বরকনে এসে পড়ল? দিন তাইনি কুটনো ফেলে ছুটে এলেন। এক্ষুনি এসে পড়ল? রামকালী কি এতেও তাড়াহুড়ো? বারবেলা পড়বার আগেই বোধ করি নিয়ে এসেছেন রামকালী। যদিচ ভাসুরপো, তথাপি ধনে মানে এবং সর্বোপরি বয়সে বড়, কাজেই নন্দরানীর রামকালী সম্পর্কে ছেন দিয়ে বাক্যবিন্যাস করেন। এখনও করলেন। দিন তাইনি বারবেলার শব্দটায় মনকে স্থির করে নিয়ে বললেন, তা হবে, তা তোমাদের নেমকসমর সব প্রস্তুত? নন্দরানী আরও ব্যস্ত হাতের কাজ সারতে সারতে বললেন, প্রস্তুত তো এরকম সবাই, কিন্তু দুধটা যে ওতলাতে হবে সেটা আবার এখন কে করবে? দুধ, তাই তো, ওতলানো দরকার বটে। বউ এসে সদ্য উতলে পড়া দুধ দেখলে সংসার নাকি ধন্য ধান্যে উতলে ওঠে। দিন তাইনি উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, বড় বৌমা কোথায় গেলেন? বড় বৌমা? সে তো রান্নাশালে, তাড়াহুড়ো করে একঘর বেঁধে রাখতে হবে তো, বউ এসে দৃষ্টি দেবে। বড় বৌমা অর্থ রাসুর মা, তাকে তাই বলি তো নন্দরানী, কারণ নন্দরানী বয়সে রাসুর মার সমবয়সী হলেও মান্যে বড়, সম্পর্কে খুর শাশুড়ি, কাজেই বৌমা। যাই হোক, কুঞ্জর বউ রান্নাশালী, অতএব দুধ ওতলাতে আর কাউকে দরকার। ওদিকে বর কনে আগত প্রায়। দিন তারিণী মনুষ্যচক্ষে চারিদিকে তাকিয়ে নেন। আর কে আছে? অখণ্ড পোয়াতি স্বামীর প্রথম পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষ দিয়ে তো আর পুণ্যকর্ম হবে না। কে আছে? ওমা, ভাবার কি আছে, সারদাই তো আছে, তাকেই ডাক দেওয়া হোক তবে। একা ঘরে কোণে বসে রয়েছে মন মরা হয়ে। কাজকর্মে ডাকলে তবু মনটা অন্যমনস্ক হবে। তাছাড়া নতুন লোক নির্বাচনের সময় বা কোথায়? সত্য উঠোন পার হচ্ছিল তীর বেগে। দিন তাইনি তাকেই ডাক দিলেন, আয় সত্য, ধিঙ্গি অবতার, যা দেখিন বড় নাথ বৌমাকে ডেকে আন দিকিন শিগগির, বরকনে এসে পড়ল পেরায়, দুধ ওতলাতে হবে। বউকে, বর্দা বউকে ডেকে দেব? সত্য দুই হাত উল্টে বলে, বউ কি আর বউতে আছে? ভোর থেকে মাটিতে পড়ে কেঁদে কেঁদে মরছে। কেঁদে কেঁদে মরছে? দিন তাইনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, একেবারে মরছেন কেন? এতে মরবার কি হলো? ওমা, শুভদিনে কি অলক্ষণে কাণ্ড, যা শিগগিরই ডেকে আন। সত্য এদিক ওদিক তাকিয়ে বলে, কে বাবা ডাকতে যায়? তুমি তো বললে কাঁদবার কি হয়েছে, বলে নিজের যদি হতো, সতী নাচে কাঁদবে না? আহ্লাদে ঊর্ধ্ববাহ হয়ে নাচবে মানুষ? হুম, কই, কোথায় কি আছে তোমাদের? আমিই দিচ্ছি দুধ জাল দিয়ে। তুই তুই দিবি দুধ জাল? কেন দিলেই বা? সত্য সৎসাহে বলে, পিস ঠাকুমা যে সেবার খুন্তি দিদি বিয়েতে বলল, ৭০ বছর ঘুরে গেছে, এখন এও ডালায় হাত দিতে পারে। বছর ঘুরে অর্থাৎ বিয়ের বছর ঘুরে, সেটা আর স্পষ্টই চরণ করল না সত্য। দিন তারিণী সন্দিগ্ধ সুরে বলেন, বছর ঘুরলেই বুঝে হলো, ঘরবসত না হলে? জানি নে বাবা, রাখো তোমাদের ছন্দ, আমি এই হাত দিলাম। বলেই সত্য দাওয়ার পাশে দুখানা ইট পাতা উনুনের ওপর জালে বসানো ছোট্ট সরাচাপা মাটির হাঁড়িটার নিচে ফু দিতে শুরু করে। ঘুটের আগুন জ্বলছে ধিকি ধিকি। ফু পেরে ২-৪খানা নারকেল পাতা ঠেলে দিলেই জ্বলে উঠবে দাউ দাউ করে। তা গোছালো মেয়ে নন্দরানী নারকেল পাতার গোছাও এনে রেখেছেন পাশে। সত্য সকল কাজই উত্তম। তার ফুয়ের দাপটে বরকনে আসার আগে দুধ ওতলাতে শুরু করলো। উৎরের যাওয়া ধোয়া ছড়িয়ে ভেসে গেল গড়িয়ে পড়ে। দিন তাইনে হাহা করে উঠলেন, ওরে একটু রয়ে শোয়ে, নতুন বউ ঢোকা মাত্র যেন দেখতে পায়। কথা শেষ হবার আগে বাইরের উঠোনে শাক বেঁচে উঠল, অর্থাৎ শুভাগমন ঘটেছে নতুন বউয়ের। মোক্ষদা শাক হাতে দাঁড়িয়েছিলেন বাইরে। আজ পূর্ণিমা, বিধবাদের ঘরে রান্নার ঝামেলা নেই, কোনো এক সময় আম কাঁঠাল ফল মিষ্টি খেলেই হবে। কাজেই আজ ছুটি মোক্ষদাদের। ছুটি যদি, তবে ছোটাছুটি না করবেন না কেন মোক্ষদা? স্নান তো করতেই হবে জল খাবার আগে। তাই মোক্ষদাই অগ্রণী হয়ে বারবাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন শাক হাতে নিয়ে।
শুভকর্মে বিধবারা সমস্ত কর্মে অনাধিকারী হলেও এই একটি কর্মে তাদের অধিকার আছে, সমাজ অথবা সমাজপতিরা বোধ করি এটুকু আর কেড়ে নেননি। ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিয়েছেন শাক আর উলু। অতএব সে অধিকারটুকু সম্মুখ সদ্ব্যবহার করতে থাকেন মোক্ষদা রাসুর দ্বিতীয় অভিযানান্তে প্রত্যাবর্তন উপলক্ষে। দিন তারিণীর উদ্গ্রীব হয়ে এগিয়ে যেতে যেতে চমকে উঠলে বলেন, অমন করে ফু দিচ্ছি যে সত্য, পোড়ালে বুঝি? সত্য তাড়াতাড়ি সত্য গোপন করে ফেলে বলে, পোড়াবো কেন? হুম। তবে হাতে ফু পাচ্ছিস কেন? এমনি। যাক, এবার উনুনে ফু পার, ঢোকার সময় যেন আর একবার দুধ ফেপে উঠে। তা উঠেছে, বই পমন্ত হবে সেবার বরং। কথা শেষ হবার আগেই রামকালী গভীর কণ্ঠনিনাদ ধ্বনিত হলো, তোমাদের ওইসব বরণটন তাড়াতাড়ি সেরে ফেলো ছোট পিসি, পেছনে পেছনে পাড়া ঝেঁটিয়ে অবকুণ্ঠন বতীর দল। বিয়েটা যেভাবে আজ যে অবস্থাতেই ঘটে থাকুক, বউ ভাতের যজ্ঞে একটা করতেই হবে। আমোদ আহ্লাদের প্রয়োজন নয়, সমাজজানিত করবার প্রয়োজনে। খামখা একদিন হুট করে লক্ষ্মীকান্ত বালুজ্যে পৈত্রী এসে চাটুর্যে বাড়ির অন্তরে সামিল হলো। কাকে পক্ষিতে টের পেল না? এটা তো আর কাজের কথা নয়, তার প্রবেশটা যে বৈধ এ খবরটুকুর একটা পাকা দলিল তো থাকা চাই। দলিল আর কি, লিখিত পড়িত কিছু নয়, সই সাবুদা নয়, মানুষের স্মরণ সাক্ষ্যই দলিল। তা সেই স্মরণ সাক্ষ্য আদায় করতে হলে গ্রামের সমাজকে একদিন গলবস্ত্রে ডেকে এনে উত্তম ফলার খাইয়ে দেওয়া ছাড়া অন্য উপায় কি? তাছাড়া বালুজ্যেদের মেয়ে যে চাটুর্যে পরিবারভুক্ত হলো, তার স্বীকৃতিটা তো দিতে হবে। বউ ভাতের যজ্ঞিতে নতুন বউয়ের হাত দিয়ে ভাত পরিবেশন করিয়ে জ্ঞাতি কুটুম্বের কাছ থেকে সেই স্বীকৃতি নেওয়া। অতএব বিয়েতে যজ্ঞের আয়োজন কাঁ করলেই নয়। আগে থেকে বিলিন্দ বন্দেজ নেই, হুটুক্কুকারি করে বিয়ে। তাই ভোজের আয়োজনে হুড়োহুড়ি লেগে গেছে। অনুগত জনের অভাব নেই রামকালীর। দিকে দিকে লোক ছড়িয়ে দিয়েছেন। জনাইতে মনোহরা বায়না গেছে বর্ধমানে মিহিদানার। তুষ্ট গয়লাকে ভার দেওয়া হয়েছে দইয়ের, আর ভীমে জেলেকে ডেকে পাঠিয়েছিলেন মাছের ব্যবস্থা করতে। কোন পুকুরে জাল ফেলবে, কমন তোলা হবে, এসব নির্দেশ দিচ্ছিলেন রামকালী। সহসা সেই আসরে এসে উপস্থিত হলেন মোক্ষদা। এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে মোক্ষদা। রামকালীর মুখের ওপর হক কথা শুনিয়ে দেবার ক্ষমতা একা মোক্ষদা রাখেন, নইলে দিন তারিণী পর্যন্ত তো ছেলেকে সমীহ করে চলেন। অবশ্য ভাবা যেতে পারে, রামকালীকে হক কথা শুনিয়ে দেবার সুযোগটা আসে কখন? যে মানুষটা কর্তব্য পালনে প্রায় ত্রুটিহীন, তাকে দু কথা শুনিয়ে দেবার কথা উঠছে কি করে? কিন্তু ওঠে, মোক্ষদা উঠান। কারণ মোক্ষদার বিচার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। রামকালীর মতে যেটা নিশ্চিত কর্তব্য, প্রায়শই মোক্ষদার মতে সেটা অনর্থক বাড়াবাড়ি। তবে অধিকাংশ ক্ষেত্রেই হক কথা কারণ হয়ে দাঁড়ায় সত্যবতী। হবে নাই বা কেন? রামকালী যদি এমন মেয়ে গড়ে তোলেন যেমন মেয়ে ভারতে নেই, তাহলে আর কথা শোনানোই মোক্ষদার দোষ কি? সৃষ্টি ছাড়া ওই মেয়েটাকে তাই যখন তখন তার বাপের সামনে হাজির করে ন ভূত ন ভবিষ্যতে করতেই হয় মোক্ষদাকে। আজও তাই রামকালীর দরবারে একা আসেনি মোক্ষদা, এনেছেন সত্যবতীকে সঙ্গে করে। সত্যবতীও এসেছে বিনা প্রতিবাদে। অবশ্য প্রতিবাদে লাভ নেই বলেই হয়তো এ অপ্রতিবাদ, অথবা হয়তো এটা তার নির্ভীকতা। ভীমে জেলের উপস্থিতির কালটুকু অবশ্য নিঃশব্দে দাঁড়িয়েছিলেন মোক্ষদা। কথার শেষে ভীম রামকালীকে দণ্ডবধ হয়ে প্রণাম করে চলে যাবার পরক্ষণেই মোক্ষদা যেন ঝাঁপিয়ে পড়লেন। এই নাও রামকালী, তোমার গুণের অবতার কনের হাতে চিকিৎসে করো এবার। আজ চিরকালটার করতে হবে তোমাকে। এই মেয়েকে তার শ্বশুর ঘর থেকে নেবে না। একটু দম নিলেন মোক্ষদা। মোক্ষদা দম নেবার অবকাশে রামকালী মৃদু হেসে বলেন, কি হলো আবার? হয়েই তো আছে সমস্তক্ষণ। মোক্ষদা দুই হাত নেড়ে বলেন, উঠতে বসতেই তো হচ্ছে, কাঁটা ছিঁড়ছে ছড়ছে। এই আজ দেখো মেয়ের হাতের অবস্থা, পুড়িয়ে ঝুড়িয়ে এতখানি এক ফোসকা। আবার বলে কি, বলতে হবে না বাবাকে, এমনি সেরে যাবে, দেখো তুমি নিজের চোখে। ইত্যবসরে রামকালী মেয়ের হাতখানা তুলে ধরে শিহরিত হয়েছেন। কি ব্যাপার, এ কি করে হলো? কি করে হয়েছে শুধু? ওকে শুধু মেয়ের গুণের কথা এত বলি কথা কানে করো না তো। তবে তোমাকে এই বলে রাখছি রামকালী, এই মেয়ে হতেই তোমার ললাটে দুঃখ আছে। কথাটা নতুন নয়, বহু ব্যবহৃত। কাজে রামকালী যে বিশেষ বিচলিত হন এমন নয়। তবে বাইরে গুরুজনকে সমীহ করবার শিক্ষা রামকালীর আছে, তাই বিচলিত ভাবটা দেখান। না, মেয়েটাকে নিয়ে আবার কি করলি? এত বড় ফোসকা পড়ল কিসে? দুধ ওতলানো হচ্ছিল গো। কালকে যখন রেশো বউ নিয়ে এসে ঢুকলো,
উনি গেলেন পাতা জেলে দুধ উতলাতে। আর এও বলি, এত বুড়ো বুড়ো ধিঙ্গি মেয়ে এটুকু করতে হাতই বা পড়লে কি করে? রামকালী মেয়ের হাতে অবস্থাটা নিরীক্ষণ করে ঈষৎ গম্ভীর হয়ে মেয়ের উদ্দেশ্যেই বলেন, আগুনের কাজ তুমি করতে গেলে কেন? বাড়িতে আর লোক ছিল না? সত্য ঘাড় নিচু করে বলে, বেশি জ্বালা করছে না বাবা। জ্বালা করার কথা হচ্ছে না, করলেও সেই জ্বালা নিবারণের ওষুধ অনেক আছে। জিজ্ঞেস করছি, তুমি আগুনে হাত দিতে গেলে কেন? সত্য এবার ঘাড় তুলে সহসা নিজস্ব ভঙ্গিতে তরবর করে বলে ওঠে, আমি কি আর সাধে আগুনে হাত দিয়েছি বাবা? বড় বউয়ের মুখ চেয়ে দিয়েছি। আহা বেচারি, একে তো সতীন কাটার জ্বালা, তার উপর আবার দুধ ওতলানোর হুকুম। মানুষের প্রান্ত। সত্যর এই পরিষ্কার উত্তর প্রদানে একা রামকালী নয়, মোক্ষদাও তাজ্জব বনে যান। এ কি সর্বনেশে মেয়ে গো! ওই হোমরা চোমরা বাপের মুখের ওপর এই চোটপাট উত্তর! গালে হাত দিয়ে নির্বাক হয়ে যান মোক্ষদা। কথা বলেন রামকালী। দুই ভ্রু কুচকে ঝাঝালো গলায় বলেন, সতীন কাটা জ্বালাটা কি জিনিস? কি জিনিস সে কথা তুমি তোমার মেয়ের কাছেই একবার শেখো রামকালী। মোক্ষদার সত্যবতীর আগেই তীক্ষ্ণ বিদ্রুপের স্বরে বলেন, আমার এতখানি বয়সে যা কথা না শিখেছি, এ পুটকের ছুরি তা শিখেছে, কথার ধুকরি। সত্য এইসব উল্টো পাল্টো কথাগুলো দু চোখের বিষ দেখে। কেন রে বাপু, যখন যা সুবিধে তখন তাই বলবে কেন? এই এক্ষুনি সত্যকে বলা হলো বুড়ো ধিঙ্গি, আবার এখন বলা হচ্ছে পুটকে ছুরি। সবই যেন ইচ্ছে খুশি। রামকালী পিসির দিকে এক নজর তাকিয়ে নিয়ে জলদ গম্ভীর স্বরে কন্যাকে পূর্ণ প্রশ্ন করেন, কই, আমার কথা জবাব দিলে না? বললে না সতীন কাটা কি জিনিস, আর তার জ্বালাটাই বা কি বস্তু? কি বস্তু সে কথা কি ছাই সত্য জানে? তবে বস্তুটা যে খুব একটা মর্মবিদারী দুঃখজনক সেটা বোধ করে জন্মাবার আগে থেকেই জানে। তাই মুখটা যথাসম্ভব করুণ করে তুলে বলে, সতুন মানেই তো কাটা বাবা, আর কাটা থাকলে তার জ্বালা আছে। বড় বউয়ের প্রাণে তো এখন তুমি সে জ্বালা ধরিয়ে দিলে। থামো! হঠাৎ ধমকে উঠলেন রামকালী। বিচলিত হয়েছেন তিনি। বাস্তবে কি বিচলিত হয়েছেন এতক্ষণে? বিচলিত হয়েছেন মেয়ের ভবিষ্যৎ ভেবে নয়, সহসা মেয়ের অন্তরে মলিনতার পরিচয় পেয়ে। এ কি? এরকম তো ধারণা ছিল না তার, ছিল না হিসাবের মধ্যে। এটা হলো কোন ফাঁকে? সত্যবতীর বহুবিধ নিন্দাবাদ তার কানে এসে ঢোকে। সেসব তিনি কখনোই বড় একটা গ্রাহ্য করেন না শুধু মেয়ের স্বভাব প্রকৃতিতে একটা নির্মল তেজের প্রকাশ লক্ষ্য করে। সত্যের হৃদয় হিংসা দেশের ছায়ামাত্র নেই, এটাই জমা ছিল হিসাবের খাতায়। এহেন নিজ হিংসুটে কথাবার্তা শিখে ফেলল সে কখন? কিন্তু বাড়তে দেওয়া ঠিক নয়, শাসনের দরকার। তাই আরও বাক গর্জনে বলে ওঠেন, কেন, সতীন কিসে এত ভয়ঙ্করী হলো? সে এসে ধরে মারছে তোমাদের বড় বউকে? বারবার বাঘা হুমকিতে সত্যবতীর চোখে জল উপচে এসে পড়ছিল। কিন্তু সহজে হার মানে না সে, আর কাদার দৈন্যটা প্রকাশ হয় পড়বার ভয়ে। কষ্টে ঘাড় নিচু করে ধরা গলায় বলে, হাতে না মারো, ভাতে মারছে তো। বড় বউ একলা একেশ্বরী ছিল, নতুন বউ হঠাৎ উড়ে এসে জুড়ে বসল। আহ, ছি ছি ছি! রামকালী শিউরে স্তব্ধ হয়ে গেলেন। মুখ দেখে মনে হলো সত্যবতী যেন সহসা তার যত্নে আঁকা একখানি ছবিকে মুচড়ে দুমড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফাঁকে মোক্ষদা আবার এক হাত নেন। ওই শোনো, শোনো মেয়ের কথার ভঙ্গিমে। সাধে বলি কথার ভস্যাজ্যি, বুড়ো মাগিদের মতন কথা, আর ছেলেপেলের মতো দস্যি চাললি, হরঘড়ি অবাক করে দিচ্ছে কথার জ্বালায়। রামকালী পিসির আক্ষেপে কানে না দিয়ে তিক্ত বিরক্ত স্বরে বললেন, এমন ইতর কথাবার্তা কোথা থেকে শিখেছ? ছি ছি ছি! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। উড়ে এসে জুড়ে বসা মানে কি? এক বাড়িতে দুটো বোন থাকে না? সতীনকে কাটা না ভেবে বোন বলে ভাবা যায় না? বাবা এত ঘেন্না দেওয়ার পর অবশ্য সত্যবতীর সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। একসঙ্গে অগণতি ফোঁটা ঝরঝর করে ঝরে পড়ে চোখ থেকে গালে, গাল থেকে মাটিতে পড়তেই থাকে। হাত তুলে মোছে না সত্য। রামকালী চাটুজ্যে আর একবার বিচলিত হন। সত্যবতী চোখে জল। এটা যেন একটা অদৃষ্টপূর্ব দৃশ্য মনে হচ্ছে। মনে হলো ঘেন্নাটা বোধ করে একটু বেশি দেওয়া হয়ে গেছে। ঔষধি মাত্রাধিক্য রামকালী পক্ষে শোচনীয় অপরাধ। মনে পড়ল মেয়েটার হাতের ফোসকাটাও কম জ্বালাদায়ক নয়, এক্ষুনি প্রতিকার করা দরকার। তাই ঈষৎ নরম গলায় বলেন, এরকম নিজ কথা আর বলো না বুঝলে, মনেও এনো না। সংসারে যেমন ভাই বোন ননদ দেওর যা ভাসুর সব থাকে, তেমনি সতীনও থাকে, বুঝলে? কই দেখি হাতটা। হাতটা বাড়িয়ে দিয়ে সত্যবতী নিজের উদ্বেল হৃদয় ভারকে সামলাতে চেষ্টা করে দাঁতে ঝুট চেপে
মোক্ষদা বোঝেন মেঘ উড়ে গেল, হয়ে গেল রামকালীর মেয়ে শাসন করা। ছি ছি ছি, আর দাঁড়াতে ইচ্ছে হলো না। বললেন, যাকগে, শাস্তি শাসন হয়ে গেছে তো, এবার মেয়েকে সোহাগ করে বসে বসে তুমিই দেখালে বটে বাবা। রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন মোক্ষদা। রামকালী আশু প্রতিকার হিসেবে একটা প্রলেপ মেয়ের ফোসকা ঘায়ে লাগাতে লাগাতে সহসা আবার বলেন, আজকের কথা মনে থাকবে তো? আর কোনোদিন এরকম কথা বলো না, বুঝলে? মানুষ তো বনের জানোয়ার নয় যে খালি হিংসে হিংসে কামড়াকামড়ি করবে। সকলের সঙ্গে মিলেমিশে সবাইকে ভালোবেসে পৃথিবীতে থাকতে হয়। বাবার গলায় আপোষের সুর। অতএব ফের একটু সাহস সঞ্চয় হয় সত্যবতীর। তাছাড়া প্রাণটা তো ফেটে যাচ্ছে বাবার ধিক্কারে, কিন্তু তারই বা দোষ কোথায় বুঝে উঠতে পারে না সত্যবতী। সবাইকে ভালোবেসে থাকায় যদি এত ধম্ম হয়, তাহলে সে যদি বোধটি করতে হয় কেন? মনের চিন্তা মুখে প্রকাশ হয়ে পড়ে সত্যর। তাই যদি, তাহলে সে যদি বত্ত করতে হয় কেন বাবা? পিস ঠাকুরমা তো এত বছর থেকে আমাকে ফেন্তুকে আর পুণ্যিকে ধরিয়েছে। রামকালী এবার বিরক্তির বদলে বিস্মিত হন। সে যদি বত্ত সম্পর্কে অবশ্য তিনি সম্যক অবহিত নন, কিন্তু যাই হোক, কোনোটাও একটি ব্রত যে মানবতা বোধ বিরোধী হওয়া অসম্ভব সেটা ঠিক ধারণা করতে পারেন না। তাই প্রলেপের হাতটা ঘরের কোণে রক্ষিত মাটির জ্বালা জলে ধুতে ধুতে বলেন, ব্রতের সঙ্গে কি কি নয় তাই বলো না কেন বাবা? চোখের জল শুকোবার আগেই সত্যর গল শুকানো খটখটে হয়ে ওঠে। সে যদি বত্ত যত মন্তর সব সতীন কাটা উদ্ধারের জন্য নয়। রামকালী একটুক্ষণ চুপ করে থাকেন, কোথায় যেন একটু আশার আলো দেখতে পাচ্ছেন। এইরকমই একটা কিছু গোলমেলে ব্যাপার ঢুকে গিয়েছে মেয়ের মাথায়, নচেত সত্যের মুখে অমন কথা। হাতে অনেক কাজ, তবু রামকালী বিবেচনা করলেন সদুপদেশের দ্বারা কন্যার হৃদয় কানন হতে সতীন কণ্ঠকে মূলোৎপাটন করা কর্তব্য। তাই ভ্রু কুচকে বললেন, তাই নাকি? সেই মন্তরটা কি? মন্তর কি একটা বাবা? সত্যবতী মহৎ সাহেব বলে, গাদা গাদা মন্তর, সব কিছুই মনেই আছে। ভেবে ভেবে বলছি, রসো। প্রথমে তো আলপনা আঁকা, ফুললতার নকশা কেটে তার ধারে কোণে হাত বেরি হাড়ি কুড়ি এত ঘর সংসারের প্রত্যেকটি জিনিস এঁকে নেওয়া। তারপর একোটা ওকোটা ধরে ধরে মন্ত্র পড়তে হয়। হাতায় হাত দিলাম, বললাম, হাতা হাতা হাতা, খা সতীনের মাথা। খোড়ায় হাত দিয়ে, খোড়া খোড়া খোড়া, সতীনের মাকে ধরে নিয়ে যাক 3 মিনসে গোড়া। তারপর বেরি বেরি বেরি, সতীন মাগে চেরি, বটি বটি বটি, সতীনের ছেঁড়ার দর কুটনকুটি, হাড়ি হাড়ি হাড়ি, আমি যেন হয়ে জন্ম ত্রয়স্ত্রী, সতীন করে বাড়ি। চুপ চুপ। রামকালীর জলদ গম্ভীর স্বরে বলেন, এইসব তোমাদের মন্তর? এইসব যে ব্রতের মন্তর হওয়ার উপযুক্ত নয়, সেই সত্যটা যেন সত্যের বোধের জগতে সহসায়ী মুহূর্তে একটা চকিত আলোক ফেলে যায়। সে উৎসাহের বদলে মৃদুস্বরে বলে, আরও তো কত আছে। আরও আছে বটে? আচ্ছা বলো তো শুনি, আর কি কি আছে? দেখি কিভাবে তোমাদের মাথাগুলো চিবানো হচ্ছে। জানো আরও? হ্যাঁ। সত্য বড় ঘাড় কাত করে বলে, আর হচ্ছে, ঢেকি ঢেকি ঢেকি, সতীন মরে নিচেই আমি উপর থেকে দেখি। তারপর গে অসৎ কেটে বসত করি, সতীন কেটে আলতা পড়ি, ময়না ময়না ময়না, সতীন যেন হয় না। তারপর এক মুঠো দুব্য ঘাস নিয়ে বলতে হয়, ঘাস মুঠিয়ে ঘাস মুঠি, সতীন হোক কানাকুষ্ঠি। গয়না একেও ছুঁয়ে ছুঁয়ে মন্তর আছে। বাজুবন্ধ পইছে খারু, সতীনের মুখে স্বাদ ছাড়ু। পান একে বলতে হয়, ছাঁচি পান এলাচি গো, আমি সুহাগী সতীন দুও। আচ্ছা থাক, হয়েছে, আর বলতে হবে না। রামকালী হাত নেড়ে নিবৃত্ত করেন, এইসব গালমন্দকে তোমরা পুজোর মন্তর বলো? আমরা বলি কি গো বাবা? সত্যবতী তার পণ্ডিত বাপের এহেন অজ্ঞতার আকাশ থেকে পড়ে চোখ গোল গোল করে বলে, জগৎ শুদ্ধ সবাই বলে যে সতীন যদি বনের মতো হবে, তবে এত মন্ত্রের সৃজন হবে কেন? বনের খোয়ারের জন্য কি কেউ বত্ত করে? আসল কথা, বেটা ছেলেরা তো আর সতীনের মর্ম বোঝে না, তাই একটা ঢোক গিলে নেয় সত্য। কারণ বেটা ছেলের সম্পর্কে পরবর্তী যে বাক্যটি জিভের আগায় এসে যাচ্ছিল, সেটা বাবার প্রতি প্রয়োগ করা সমীচীন কিনা বুঝতে না পেরে দ্বিধাইল। রামকালী গম্ভীর মুখে বলেন, তা হোক, এ ব্রত তোমরা আর করো না, করো না, ব্রত করো না। মাথায় বজ্রপাত হলো সত্য। এ কি আদেশ, এখন উপায়? একদিকে পিতৃ আজ্ঞে, অপরদিকে ব্রেতপতিত। ব্রেতপতিত হলে জলজান্ত নরক। পিতৃ আজ্ঞে পালন না করার পাতকটা ঠিক
কতদূর গর্হিত না জানা থাকলেও সেই পাতকের পাতকীকেও যে নরকের কাছাকাছি পৌঁছতে হবে এ বিষয়ে সত্য নিঃসন্দেহ। অনেকক্ষণ দুজনেই স্তব্ধ। তারপর আস্তে আস্তে কথাটা বলে সত্য। ধরাবত্ত উদযাপন না করে ছেড়ে দিলে যে নরকগামী হতে হবে বাবা। না, হবে না। এসব ব্রত করলেই নরকগামী হতে হয়। পিস ঠাকুরমাকে তাহলে তাই বলবো? কি বলবে? এই সে যদি করতে তুমি মানা করেছো। আচ্ছা থাক, এক্ষুনি তাড়াতাড়ি তোমার কিছু বলবার দরকার নেই। যা বলবার আমিই বলবো এখন। তুমি যাও এখন। হাতটা সাবধান, কোথাও ঘষটে ফেলো না। সত্যবতী অবস্থাটা দাঁড়ায় অনেকটা নাজুক, না ততস্থ। বাবার হুকুম চলে যাওয়ার, অথচ মনের মধ্যে প্রশ্নের সমুদ্র। সেই সমুদ্রের ঢেউ আর কার পায়ের কাছে আছড়ে পড়লে সুরাহা হবে বার ছাড়া। বাবা? কি বাবার? বস্তুটা যদি অন্যায়, সতীন যদি ভালোবাসতো, তাহলে বড় বউর এত কষ্ট হচ্ছে কেন? বড় বউ? রাসুর বউ? কষ্ট হচ্ছে? সে তোমাকে বলেছে তার কষ্ট হচ্ছে? রামকালীর কণ্ঠে ফের ধমকের সুর ছায়া ফেলে, কিন্তু সত্যবতী দমে না। ধিক্কারে দমে বটে, কিন্তু সত্য ধমকে নয়। তাই বাকভঙ্গিতে সতেজতা এনে মোক্ষতার ভাষায় কথা ভস্টার্জি মতোই তরবর করে বলে, বলতে যাবে কেন বাবা? সবই কি আর মুখ ফুটে বলতে হয়? চেহারা দেখে বোঝা যায় না? কেঁদে কেঁদে চোখ মুখ বসে গেছে, অমন যে সোনার বর্ণ যেন কালে পড়ে গেছে। পশু থেকে মুখে এক বুন্দু জল দেয়নি। নকুনজ্জায় বলছে বটে, পেট ব্যথা করছে তাই খিদে নেই, তাতেই কাচ্ছি। কিন্তু বুঝতে পারছে সবাই, কে আর ঘাসের ভাত খায় বলো? মরার উপর খাড়ার খা। তার উপর আবার আজ নতুন বোর হাতে সুতো খোলা। কেউ বলছে বড় বউকে অন্য ঘরে দিয়ে ওই ঘরে নেমকর্ম হবে। কেউ বলছে আহা থাক, বড় বউ নাকি ও বাড়ির সাবি পিসিকে বলেছে, অত ধন্দে কাজ নেই, চাটুর্যে পুকুরে অনেক জায়গা আছে, তাতেই আমার ঠাঁই হবে। সর্বনাশ! প্রমোদ গণেন রামকালী। মেয়ে মানুষের অসাধ্য কাজ নেই। কে বলতে পারে মেয়েটা সত্যিই ওরকম কোনো দুর্মতি করে বসবে কিনা? এও তো মহাজালা। কোথায় ভদ্রলোকের জাত মান উদ্ধারের কথা ভেবে আনন্দ করবি তা নয়, এসব প্যাচ। কেন ত্রিভুবনে আরো কারো সতীন হয় না? হয়েছে আর কি, ওইসব অখেদ্য ব্রত পার্বণ করিয়ে শিশুকাল থেকে মেয়েগুলোর পরকাল ঝরঝরে করে রাখা হয়েছে কিনা? মেয়ে মানুষ জাতি কুয়ের গোড়া। ঘরের লক্ষ্মী বলে সৌজন্য দেখালে কি হবে? এক একটি মহা অলক্ষ্মী। নদীর রেশোর এই বৌমা, কি বা বয়স তার কিনা এত বড় কথা? জলে ডুবে মরবার সংকল্প। ছি ছি! এই কথা বলেছেন বড় বৌমা? অন্ধকার মুখে বলেন রামকালী। স্বামী পিসি তো বলছিল। বাবার মুখ দেখে এবার একটু ভয় ভয় করে সত্য, কিন্তু ভয় করলে তো চলবে না। তারও যে কর্তব্য রয়েছে বাবাকে চৈতন্য করাবার। এত বোধ বুদ্ধি বাবার, অথচ স্বামী আরেকটা বিয়ে করে আনলে মেয়ে মানুষের প্রাণ ফেটে যায় কিনা সে জ্ঞান নেই। আর যদি না ফাটবে, তাহলে কৈকেয়ী কেন 3 যুগে হেউ হয়ে রামকে বনবাসে পাঠিয়েছিলেন? কথক ঠাকুরের কথাতেই তো শুনেছে সত্য। রাজার রানী তিনি, তার মনে এত বিষ? আর বড় বউ বেচারি নিরীহ ভালো মানুষ, শুধু মনের ঘেন্নায় নিচে মরতে চেয়েছে। সত্য প্রাণে এত দাগা লাগার আরও একটা কারণ, বড় বউকে দুটো সান্ত্বনার কথা বলবার মুখ তার নেই। নেই তার কারণ, এই মর্মান্তিক হৃদয় বিদারক নাটকের নায়ক হচ্ছেন স্বয়ং সত্যবতীরই বাবা। ইশারায় ইঙ্গিতে ঘরে পড়ে সকলেই তো রামকালীকে দুষছে। দুষবার কথাও, ছেলের মায়ের যে গৌরব আলাদা। বড় বউ যদি ছেলের মা না হতো তাহলে কথা ছিল, কেঁদে কেঁদে যদি ওর বুকে দুধ শুকিয়ে যায়, ছেলে বাঁচবে কিসে? এদিকে রামকালী ভাবছেন বউটাকে শায়েস্তা করার উপায় কি। গ্রাম শুদ্ধ লোক নেমন্তন্ন করেছেন, রাত পোহালেই যজ্ঞী। ও যদি সত্যি কিছু একটা অঘটন ঘটিয়ে বসে। অনেক ভেবে গলাটা ছেড়ে বললেন, ওসব হচ্ছে ছেলে বুদ্ধির কথা। তুমি আমার হয়ে বৌমাকে গিয়ে বলো গে, ওসব ছেলে মানুষের বুদ্ধি ছেড়ে দিতে বলো গে। বাবা বললেন, মন ভালো করব ভাবলেই মন ভালো করা যায়। বলো গে, উঠুন, কাজকর্ম করুন, ভালো করে খান দান, মনের গলদ কেটে যাবে। সত্য আর একবার বাবার অজ্ঞতায় কাতর হয়, তবে শুধু কাতর হয়ে চুপ করে থাকেও না। একটু তার ছেলের হাসি হেসে বলে, তা যদি কেটে যেত তাহলে তো মাটির পৃথিবীটা স্বর্গ হতো বাবা। রোগীর চেহারা দেখে তুমি ওপর থেকে বলে দিতে পারো তার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে, আর মানুষের মুখ দেখে বুঝতে পারো না তার প্রাণের ভেতরটায় কি হচ্ছে। নিজের চোখে প্রত্যক্ষ একবার দেখেও চলো তাহলে। সহসা কেন কে জানে রামকালী গায়ে কিরকম কাটা দিয়ে উঠল। চুপ করে গেলেন তিনি।
তার অনেকক্ষণ পর হাত নেড়ে মেয়েকে ইশারা করলেন চলে যেতে। এরপর আর চলে না যাওয়া ছাড়া উপায় কি? সত্য মাথা হেঁট করে আস্তে আস্তে ঘর থেকে চলে যায়। কিন্তু এবারে ডাকের পালা রামকালেরই। আচ্ছা শোনো। সত্যবতী ঘাড় ফিরিয়ে তাকায়। শোনো, বৌমাকে তোমার কিছু বলবার দরকার নেই। তুমি শুধু মানে তোমাকে খালি একটা কাজ দিচ্ছি। রামকাল ইতস্তত করছেন। সত্যবতী অবাক হয়ে যায়। না, আজ যাই হোক, বাবাকে কখনো এমন ইতস্তত করতে দেখেনি সত্য। কিন্তু এই হেন পরিস্থিতিতেই বা কবে পড়েছেন রামকালী? সত্যিই বা কি সত্যবতী তার চৈতন্য করিয়ে দিল নাকি? তাই রামকালী অমন বিব্রত বিচলিত। বাবা কি করতে বলেছিলেন? ও হ্যাঁ, বলছিলাম যে তুমি তোমাদের বড় বউয়ের একটু কাছে কাছে থেকো গে, যাতে তিনি ওই পুকুরের দিকটিতে যেতে না পারেন। সত্যবতী মুহূর্তকাল স্তব্ধ থাকে। বোধ করি বাপের আদেশের তাৎপর্যটা অনুধাবন করতে চেষ্টা করে। তারপর খুব সম্ভোর অনুধাবন করে নম্র গলায় বলে, বুঝেছি, বউকে চোখে চোখে রেখে পাহারা দিতে বলছো। পাহারা? রামকালী যেন নরমে মরে যান। তার আদেশের ব্যাখ্যা এই। বিরক্তি দেখিয়ে বলেন রামকালী, পাহারা মানে কি? কাছে থাকবে, খেলাধুলো করবে, যাতে তার মনটা ভালো থাকে। সত্যবতী সন্নিশ্বাসে বলে, ওই হলো একই কথা। কথায় বলে, যার নাম ভাজা চাল তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল তারই বলে বুড়ি। কিন্তু বাবা, পাহারা নয় দিলাম, কদিন করা দেব বলো? কেউ যদি আত্মঘাতী হব বলে প্রতিজ্ঞা করে, কারো সাধ্যি আছে আটকাতে? শুধুই তো চাটুর্যে, পুকুরের জল নয়, ধুতুরো ফুল আছে, কুচ ফল আছে, কলকে ফুলের বিচি আছে। চুপ, চুপ! রামকালী আত্মস্থ নিঃশ্বাসে দাহ ছড়িয়ে বলে ওঠেন, চুপ করো। তোমার সেজু ঠাকুমা দেখছি ঠিকই বলেন। এত কথা শিখলে কোথা থেকে তুমি? যাও, তোমাকে কিছু করতে হবে না, যাও। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ছিল তৃতীয় পর্ব। আমার গল্প পাঠ আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।